আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ীদের বাজার হারানোর আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডো খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 25। সুনামগঞ্জে জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার, 3 জন এখনও নিখোঁজ। এবং জামালপুরের ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভয়াবহ ভাঙন। গত 24 ঘণ্টায় বিলীন 8টি বসতবাড়ি, হুমকির মুখে বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা, আর তাতে গত 10 দিনে $350 বিলিয়ন ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান, অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসে বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলা সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মুহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না, তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটে চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক, প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। সংবিধানের সাধারণ সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গতকাল বিকেলে যশোর শহরের বিটি হলে জেলা 11 দলীয় ঐক্য আয়োজিত 2024-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য গণভোটে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি এবং দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে। আলোচনা সভায় জেলা জামায়াতের আমির, সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সহ 11 দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। মৌসুমী শিল্প কারখানা থেকে চিনি কলগুলোকে কিভাবে সারা বছর উৎপাদনশীল রাখা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বিকেলে নাটোর চিনিকল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মিলটির ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছি, সে কারণে মনে করলাম যে এখানে এত বড় একটা প্রতিষ্ঠান, তার এত জায়গা আছে, তো এখানে একটা সুগার মিল যার মানে উৎপাদন হয় শুধু একটা নির্দিষ্ট সিজনে, এটা 12 মাসের যদি কিছু করা যায় কিনা, আরো সেখানে বাই প্রোডাক্ট হিসাবে বা অন্যান্য সুগার মিলের সাথে সংশ্লিষ্ট আরো কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির বিষয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তিনি জানান, দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী জেলা কুমিল্লার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাছ রপ্তানির নতুন সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি কুমিল্লা একটি স্থায়ী মাছের বাজার বা ল্যান্ডিং স্টেশন নির্মাণ এবং সরকারি ব্যবস্থাপনায় মাছের রেণু সরবরাহের বিষয় বিবেচনা রয়েছে। প্রস্তাবিত বিভাগ কুমিল্লা ও ফরিদপুরের অগ্রগতি পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে বগুড়া বিভাগ গঠনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পুরাতন দুটি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর বাস্তবায়নের কাজ অনেক দূরে এগিয়েছে। সরকার আগামী 5 বছর জুড়ে দেশ জুড়ে 25 কোটি গাছ রোপণ ও পরিচর্যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি। রাজশাহীকে আরও সবুজ, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার 2 ও 3 নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট সহ অন্যরা উপস্থিত ছিলেন। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় বগুড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে জেলা ছাত্রদল। দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের 7 মাথায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ এ সময় বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে তীব্র নিন্দা এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও গাজী সালাউদ্দিন তানভীরের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ছাত্রদল নেতারা এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার পুষ্পোত্তলিকা দাহ করে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো 25 জন। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকায় এই সংঘর্ষ চলে। নিহত হামদু মিয়া ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম অরুণ দেবনাথ। এই ঘটনায় 3 জন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3টায় জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর, ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত 24 ঘণ্টায় নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 8টি বসতবাড়ি। স্থানীয়দের দাবি, গত 2 দিনে প্রায় 200 মিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। এতে হুমকির মুখে পড়েছে লক্ষ্মীপুর, ঘোনাপাড়া ও দক্ষিণপাড়ার অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
নবগঠিত ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁও উপজেলা কমপ্লেক্স সরকার কর্তৃক প্রকাশিত নয়াবাড়ি মৌজাতে দ্রুত বাস্তবায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিলে সমাবেশ করেছেন দত্তের বাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। বিক্ষোভ সমাবেশ চূড়ান্তের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পাইথল ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান ও অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসাক, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এস.এম. আনসার উদ্দিন। এদিকে নবগঠিত উপজেলার গেজেটভুক্ত স্থান পরিদর্শন করেছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহফুজুল হক। তিনিও জনদাবির প্রতি একাত্মতা পোষণ করে নয়াবাড়ি মৌজাতে উপজেলা কমপ্লেক্স স্থাপনের দাবি জানান। মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনদের নিয়ে হবিগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি জরুরি। অ্যাসেট হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক বাস্তবায়িত আশা প্রকল্পের আওতায় হবিগঞ্জের একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করা হয়। পঞ্চগড়ের সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করেছে 18 বিজিবি ব্যাটালিয়ন। সকাল থেকে দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 18 বিজিবি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরজ মিয়া। এ সময় পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত প্রায় 500 হতদরিদ্র, অসহায় নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। দিনাজপুরের বিরল উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থাকে 2-1 গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নীলফামারী ফুটবল একাডেমি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।